ভাই মুদিরও মেয়াদ শেষ যৌবনের, আর আমাদের শেখ হাসিনারও যৌবনের মেয়াদ শেষ। এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ দিয়ে কোনো কিছুই হবে না, এবং ওনাদের মেলামেশায় কিছু হওয়ার সম্ভাবনা নাই। ওনারা আন্দোলনও করতে পারবে না। শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে গিয়েছে, যদি কোনো সরকার আসে, নির্বাচিত সরকার, তারা অপরাধ করলে বঙ্গোপসাগরে তাদের ফেলে মৃত্যুবরণ করবে। সেই মামুন হোসেন হাবিবি ভাই, মুন্নি চৌধুরী মেধা আপা এবং সালেউদ্দিন সাহেব এবং যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বিষয়টা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেছেন আর আজকে যেগুলো দেখতেছি, বলতে বাধ্য হচ্ছি যে একসময় ইল্লে বিয়ে ছিল, মুখে কথায় কথায় তালাক দিয়ে দিয়েছে স্বামীকে, বা স্বামী তালাক দিয়ে দিয়েছে স্ত্রীকে, এখন এই ইল্লা বিয়ে লাগবে। এখন যার কাছে ইল্লা বিয়েতে গেছে সেই এখন কয় যে না আমি রেখে দেবো বউ, আর যাকে ইল্লা দিছে এখন এই ইল্লার মানে পরিবর্তন করতে পারেনি, এখন সেই এটাকে বিয়ে করবে, যাকে বিশ্বাস করে দিয়েছিল, যে পরবর্তীতে ওখান থেকে এনে আবার একটা ভালোভাবে তারা সংসার করবে, ভুল বোঝাবুঝির অবসান হবে। এই সরকার সেরকম একটা অবস্থা। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা ছিল যে তারা বসবে, যতটুকু সংস্কার। পুরো বক্তব্যটা বলার আগে আমি একটু আপনাকে বলি যে ইল্লা বিয়ে বা হিল্লা বিয়ে মনে হয় বলা হয় এটাকে। এটা কিন্তু যখন হয়, যার সঙ্গে হয় সে যদি ছেড়ে দেয়, পূর্বের স্বামীর কাছে কিন্তু যায়, নতুন কোনো স্বামী আসে না। সেক্ষেত্রে আপনার মন্তব্য রয়েছে পূর্বের বলতে আওয়ামী লীগ, যদি না, আমি এই পূর্বের কথাই না, মানে অর্থাৎ ভালো কিছু করার জন্য ক্ষেত্রে উদাহরণটা দিয়েছি। এরপর আপনি দেখেন যে আমি আজকে একটা পোস্ট করেছি যে আমাদের উৎসব হবে, নববর্ষের উৎসব হবে, আবার আমাদের ইসলামী দিক চিন্তা করতে হবে। ইসলামী নিয়মতান্ত্রিক ভাবে যেটা করা উচিত ততটুকু যেন করি, এর চেয়ে বেশি করলে এটা ঠিক হবে না, ইসলাম বিরোধী কাজ করা যাবে না এই পয়লা বৈশাখকে ঘিরে। তারপর আমি সেখানে একটা কথা লিখেছি যে আমরা যদি 10 লক্ষ লোক বাংলাদেশে পয়লা বৈশাখের সেই মঙ্গল শোভাযাত্রা বা অন্য কিছু করে, সেটা সিম্পল ভাবে বৈশাখী আনন্দ মিছিল হতে পারে, কিন্তু এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এগুলো 10 লক্ষ লোকে করলেও তার পার্সেন্টেজ কিন্তু 1% হয় না। সেই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা, যে সর্বপ্রথম যে যাত্রা আনন্দ শোভাযাত্রা ছিল সেই নামেই করা হবে। আমি সকালেই পোস্ট করেছি এটা, পরে আমি দেখেছি। এখন আমি বলতে চাচ্ছি যে 10 লক্ষ লোক যদি করে, তার পার্সেন্টেজ কিন্তু একও হয় না। 20 কোটি বা 22 কোটি মানুষের ক্ষেত্রে 0.45 এরকম একটা পার্সেন্টেজ হয়। এখন আমরা যখন এই সঠিক তথ্য তুলে ধরতে চাই, তখনই আমরা দেখি যে বর্তমানে এই যারা এগুলো অতি উৎসাহিত হয়ে চাচ্ছে, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে, কমেন্টস করে, এবং আমার নানা দাদা স্পষ্টভাবে আমাকে বলতো যে 2 in 1 কোনো জিনিস ভালো না, একই জায়গায় 2টা ফাংশন। এখন দেখি যে সব জানতা ভরে গেছে, কখনো বলে না যে এইটাই উনি কম জানে। আমি যেমন আপনি আজকে বিষয় দিয়েছেন, আমি হয়তো এটা ঘাটাঘাটি করে কিছুটা সময় দেখে টেকে বলতেছি। তারপরও আমরা যখন কথা বলতে যাই, ইসলামের কোনো কথা বলতে যাই, তখন বলি যে এই বিষয়ে আমি ভালো জানি না, একজন মুফতি ভালো জানবে, একজন খতিব ভালো জানবে, একজন ইসলামী স্কলার ভালো জানবে। আবার অর্থনীতি নিয়ে কথা বললো, আমি যতটুকু বুঝাতে পারি সেটা বলার পরে বলি যে অর্থনীতিবিদ হলে ভালো হতো। কিন্তু আজকে আমরা দেখতেছি যে ঢালাও ভাবে যেভাবে সব জানতারা কাজ করতেছে, আমরা অবাক হচ্ছি। যখন কেউ কিছু কথা বলে, সেইটার উপরেই সাথে সাথে রিয়াকশন দেয় এই সব জানতার লোকেরা। আপনার এটা দুঃখজনক। আপনার হচ্ছে যে এটা কে বড় কে ছোট, কে এই বিষয়ে বিশেষজ্ঞ, এই বিষয় ভিত্তিকে থাকার পরেও সেখান থেকে তাকে টেনে হিসড়ে একেবারে মাটিতে নামাই দেওয়ার চেষ্টা। এটা কেন? আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে, এই কথা কি উনি বলতে পারে? সেইটা হইলে আগে
আপনাকে দেওয়া হলো একটা কাজ, সেইটা মনে করেন যে আপনি সেই কাজ না করে আপনি ক্ষমতায় থাকতে চান। আমার কাছে তো এখন একসময় একটা টকশোতে আমি নামটা ভুলে গেছি, যখন ইনুস সাহেবের সাথে মামলা হয়েছিল ডক্টর ইনুস সাহেবের নামে এমডি নিয়ে, ওনার গ্রামীণ ব্যাংকের এমডি নিয়ে, উনি একজন অবশ্যই বিশ্ববরণ্য ব্যক্তি, নোবেল বিজয়ী। তো ওই সময় টকশোতে এসে এক ভদ্রলোক বলতেছিল, আমার মনে হয় খুব সম্ভবত এই বাংলা একাডেমির চেয়ারম্যানও হয়েছিল, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মনে হয় বলেছিল যে উনি যেহেতু এত কথা, ওনাকে এমডি ছেড়ে দিলে অসুবিধা কি, একটা ছোট্ট পথ, উনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার বই পড়ে, উনি পড়ান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেখানে উনি এমডি পদটা ছেড়েই দিতে পারেন, সমস্যা কি, অন্যরা করুক, ওখানে থাকুক। তো এখন এটা তো স্বাভাবিক হতে পারে। আমরা তখন বুঝি নাই, এখন বুঝতেছি যে কাউকে কোনো সময় পদে দিলে তার বয়সের কথা ভুলে যায়, তার অবস্থার কথা ভুলে যায়, কোন প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের কথা ভুলে যায়। এখন আপনার তাদেরকে ক্ষমতায় রাখার কথা আসে এবং সেখানে কিছু লোক উইলিংলি সাপোর্ট দেয়া তাদের পক্ষে কথা বলে। আমি বলতে চাচ্ছি যে, আগেও বলেছি এখনো বলি, যে আমাদের এই শেখ হাসিনা ফ্যাসিস্ট, মামলাবাজ, দুর্নীতিবাজ, অপরাধকারী, অন্যায়কারী, তার কারণে বাংলাদেশ ছেড়ে তার ভারতে পলায়ন করতে হয়েছে। এবং আপনি পাশাপাশি আমি 1.5 মাস আগে একটা সাক্ষাৎকার নিয়েছিল যে মোদি যে কোনো ভাবে বাংলাদেশে তাকে ঢুকাবে এবং সে কিন্তু চলে আসবে, বলেছে 26শে মার্চ আসবে, এর আগে অবরোধ করবে, হরতাল দেবে। এইটার উপর একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, চাদর গায়ে দেওয়া, শীতের মধ্যে। সেইটা 3 দিন আগে অংশ বিশেষ ছাড়ছে। সেটা আমি বলেছিলাম যে ভাই, হেসে হেসে বলতেছিলাম যে ভাই, মুদিরও মেয়াদ শেষ যৌবনের, আর আমাদের শেখ হাসিনারও যৌবনের মেয়াদ শেষ, এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ দিয়ে কোনো কিছুই হবে না এবং ওনাদের মেলামেশায় কিছু হওয়ার সম্ভাবনা নাই, ওনারা আন্দোলনও করতে পারবে না। আপনার এই বললাম, সেইটা দেখলাম 3 দিন আগে ছাড়ছে, 32 লাখ ভিউজ হয়েছে। এখনো শেখ হাসিনাকে মানুষ বাংলাদেশের কেউই পছন্দ করতেছে না এবং সবাই মানে এটা খুশি। তা আমি কাইটা ওরা করেছে। আজকে দেখলাম যে উনি নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেইটা আওয়ামী লীগের পেজে প্রচার হবে 9টায়। আপনি যে সময় শুরু করতে চেয়েছেন সেই সময় নাকি উনিও ভাষণ। এখন আমি মনে করি যে আজকে এই যা কিছু হচ্ছে, এর আস্তে আস্তে করে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসনের একটা অবস্থান পেয়েছে এবং আস্তে আস্তে কেউ অপরাধ বা কেউ যেটা সঠিক না, অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিক কাজবাজ করলে সেই সময় কিছু অবৈধ কোনো অনেকে সুযোগ পেয়ে যায়। আমার মাথায় ঢুকতেছে না যে কেন এই সরকার বলবে বা বলাবে যে আমরা থাকবো। শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে গিয়েছে, যদি কোনো সরকার আসে, নির্বাচিত সরকার, তারা অপরাধ করলে বঙ্গোপসাগরে তাদের ফেলে মৃত্যুবরণ করবে। কিন্তু আমি এটা হবে না, ক্ষমতায় থাকতে চাবো, এটা হওয়ার পর হতে হবে। আমরা স্পষ্টভাবে দেখেছি যে আপনার সরকারের লোকজন বলেছিল যে সংস্কারের পরে নির্বাচন হবে। সেই সংস্কার কতদিন আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তাদের সংস্কার চেয়েছিলেন, তারা দিয়ে দিয়েছিলেন মাত্র 15 দিনে। এরপর বলল কমিশন গঠন করা হবে, কমিশন বললো 1 মাসের মধ্যে হবে, ধরলাম 2 মাসের মধ্যে হয়েছে, সবাই তো 2 মাসের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর কয়েকজন উপদেষ্টা প্রাথমিকভাবে আপনার আসিফ নজরুল সাহেব, রেজওয়ানা, ওনারা বলল যে আমরা এটা যাচাই বাছাই করে 7 দিন থেকে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমরা প্রজ্ঞাপন জারি করতে পারবো। ধরলাম সেখানে আরো 2 মাস লাগবে, রাজনৈতিক দল অনেক, 2 মাস আগে মনে করেন রাজনৈতিক দলের সাথে 15 দিন, 1 মাস, 5 মাস, এই 5 মাসের জায়গায় 6 মাস করেই তো তারা নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে 3 মাস, 9 মাসের মধ্যে। কেন এটা বলতেছে? এবং তাই আমি